সোনারগাঁও ইতিহাস, ঐতিহ্য আর হারিয়ে যাওয়া এক প্রাচীন নগরীর নাম। ঢাকার খুব কাছেই নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত প্রায় 400 বছরের পুরনো এই জনপদ একসময় ছিল বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য ও সংস্কৃতির কেন্দ্র। সুলতানি আমলে ইসাখার শাসনে গড়ে ওঠা এই নগরীকে বলা হয় বাংলার প্রাচীন রাজধানীগুলোর একটি। শত শত বছর পেরিয়েও আজ এর প্রতিটি স্থাপনা যেন ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। একসময় এই নগরীর রাস্তায় ভিড় জমাতেন দেশ বিদেশের অসংখ্য ব্যবসায়ী। জমজমাট বাণিজ্য, রাজকীয় স্থাপনা আর ঐতিহ্যের ছোঁয়ায় মুখর ছিল পুরো সোনারগাঁও। সময়ের প্রভাবে সেই জৌলুস হারিয়ে গেলেও রয়ে গেছে অতীতের অসংখ্য স্মৃতি, যা আজও মানুষকে টেনে নিয়ে যায় ইতিহাসের গভীরে। আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব প্রায় 400 বছর পুরনো পানাম নগর, সোনারগাঁও লোক ও কারুশিল্প জাদুঘর এবং ঐতিহ্যবাহী বড় সর্দার বাড়ি। জানার চেষ্টা করব এসব স্থানের অজানা ইতিহাস, ঐতিহ্য আর সময়ের গল্প। শুধু ইতিহাসই নয়, দিনের শেষ ভাগে আমরা চলে যাব মেঘনা নদীর বুকে জেগে ওঠা অপূর্ব সুন্দর এক দ্বীপে, যেখানে মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে নৌকা ও ট্রলার। প্রকৃতি আর নদীর শান্ত সৌন্দর্যে ঘেরা এই জায়গায় গেলে সত্যি আপনি এর মায়ায় পড়ে যেতে বাধ্য। সবচেয়ে মজার বিষয় হলো ঢাকার খুব কাছেই, খুব কম খরচেই মাত্র একদিনেই ঘুরে দেখা সম্ভব এই অসাধারণ জায়গাগুলো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন, কারণ পুরো ভ্রমণ জুড়ে আমি আপনাদের জন্য শেয়ার করব সহজ একটি ট্রাভেল গাইডলাইনও। চলুন তাহলে শুরু করা যাক ইতিহাস, ঐতিহ্য ও প্রকৃতির মায়ায় ঘেরা আমাদের আজকের ভ্রমণ সোনারগাঁওকে ঘিরে। আজকের ভ্রমণের যাত্রা শুরু করছি ঢাকার গুলিস্তান বাস টার্মিনাল থেকে। আমাদের গন্তব্য নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া বাস স্ট্যান্ড। এই যাত্রায় আমরা যাচ্ছি স্বদেশ পরিবহনের একটি নন এসি বাসে করে। গুলিস্তান থেকে মোগরাপাড়া পর্যন্ত জনপ্রতি ভাড়া মাত্র 65 টাকা। এছাড়াও এই রোডে নিয়মিত চলাচল করে দোয়েল ও বোরাক পরিবহন সহ আরও কয়েকটি বাস সার্ভিস। ভ্রমণ পরিকল্পনার জন্য জেনে রাখা ভালো, সকাল 7:30 থেকে রাত 8টা পর্যন্ত প্রায় 15 মিনিট পর পর নারায়ণগঞ্জের উদ্দেশ্যে বাস ছেড়ে যায়। ঢাকা থেকে মোগরাপাড়া বাস স্ট্যান্ডের দূরত্ব প্রায় 25 কিলোমিটার। যানজটের পরিস্থিতি অনুযায়ী বাসে করে সেখানে পৌঁছতে সময় লাগতে পারে 45 থেকে 1 ঘন্টার মতো। মোগরাপাড়া বাস স্ট্যান্ডে নামার পরপরই আপনাদের চোখে পড়বে সারি সারি অটো ও সিএনজি। সেখান থেকে জনপ্রতি মাত্র 20 টাকা ভাড়ায় খুব সহজেই আপনারা পৌঁছে যেতে পারবেন সোনারগাঁও লোক ও কারুশিল্প জাদুঘরের সামনে। তো আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা পৌঁছে গেলাম বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে। এখন আমরা টিকিট কেটে ভিতরে ঢুকবো। তো আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা পৌঁছে গেলাম, ভিতরে প্রবেশ করে গেছি। দুইটি টিকিট কেটেছি আমি, একটি হচ্ছে বড় সর্দার বাড়ির জন্য আর এটি হচ্ছে জাদুঘরের জন্য। টিকিট নিয়েছে 150 টাকা। বড় সর্দার বাড়ি দেখতে হলে 100 টাকা লাগবে, আর জাদুঘর দেখতে হলে 50 টাকা। সোনারগাঁও ঘুরতে এসে প্রথমেই আমরা ঢুকে পড়লাম শত বছরের পুরনো ঐতিহ্যবাহী বড় সর্দার বাড়ির ভেতরে। সুলতানি আমল, মুঘল শাসন আর ব্রিটিশ আমলের নানা স্মৃতি নিয়ে আজও দাঁড়িয়ে আছে এই প্রাচীন ভবনটি। জানা যায় ধনী হিন্দু ব্যবসায়ী ঐশ্বর্যকান্ত সাহা সর্দার এই বাড়িটি তৈরি করেছিলেন। তার নাম থেকেই পরে এর নামকরণ করা হয় বড় সর্দার বাড়ি। বাড়ির মূল ফটকে পৌঁছানোর আগেই চোখে পড়ে সুন্দর কারুকার্যগুলো। ভাঙা চীনা মাটির বাসন আর রঙিন কাচের টুকরো দিয়ে তৈরি করা হয়েছে এই নকশাগুলো। দেখে মনে হয় যেন খুব যত্ন করে বানানো কোনো শিল্পকর্ম। পুরনো চুন সুরকির দেয়ালগুলো আজও যেন অতীতের গল্প বলে যায়। বাড়ির দুই পাশেই রয়েছে দুইটি বড় দিঘি। শান্ত পানির সেই দিঘিগুলো দেখে মনে হয় আয়নার মতো। একসময় হয়তো এই ঘাটগুলো মানুষে ভরা থাকতো, চলতো রাজকীয় আভিজাত্যের পদচারণা। ভেতরে ঢুকতেই আমরা দেখতে পাই এই প্রাসাদের ছোট বড় মিলিয়ে মোট 84টি কক্ষ। ইতিহাসবিদদের মতে এই ঘরগুলোর অনেকগুলোই একসময় মসলিন ও জামদানি কাপড় তৈরির কাজে ব্যবহার করা হতো। ব্রিটিশ শাসনের পর দীর্ঘদিন কোনো যত্ন না নেওয়ায় ভবনটি প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। পরে 2012 সালে এটিকে আবার নতুন করে সংস্কার করে এর আসল সৌন্দর্য ফিরিয়ে আনা হয়। এখানে সবচেয়ে পুরানো অংশ হলো মাঝের ছোট ছোট ঘরগুলো, যেগুলো এখনো চুন আর সুরকিট দিয়ে তৈরি করা, আর বাকি অনেক অংশ পরে নতুন করে আবার সংস্কার করা হয়েছে। এদিকে যদি আমরা আসি তাহলে দেখতে পাবেন যে খুবই অন্ধকার, কিন্তু একটা রুমের ভিতর 1 2 3 4 5টা 6 7 8টা দরজা। এদিকে যদি আসি তাহলে এখানে শুধুমাত্র একটি বাতি দেওয়া। আওয়াজ শুনে বুঝতে পারছেন কেমন একো হচ্ছে। পুরাটা বন্ধ করা, কোনো কিছুই নেই। অতীতের মানুষরা যে কীভাবে ছিল সেই জিনিসটা আপনি এখানে আসলে ফিল করতে পারবেন, যেটা এখন আমি ফিল করতে পারছি। হয়তো আপনাদেরকে আমি বলে বোঝাতে পারছি না,
যদি আপনারা এখানে আসেন তাহলেই আপনারা সেটি বুঝতে পারবেন। এছাড়াও এই প্রাসাদের বিভিন্ন কক্ষে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে নানা ধরনের কারুকার্য ও ঐতিহাসিক নিদর্শন, যেগুলোর মাধ্যমে তুলে ধরা হয়েছে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য, সংস্কৃতি আর পুরনো দিনের জীবনযাত্রার গল্প। বেশ কিছু সময় বড় সর্দার বাড়ি ঘুরে দেখার পর এবার আমরা রওনা দিলাম এর পাশেই অবস্থিত শিল্পাচার্য জয়নুল আবেদিন লোক ও কারুশিল্প জাদুঘরের দিকে। বাংলার মাটি, মানুষ আর গ্রামের জীবনের প্রতিটি ধাপে লুকিয়ে আছে আমাদের শেকড়ের গল্প, আর সেই গল্পগুলোকে এক জায়গায় তুলে ধরেছে এই লোক ও কারুশিল্প জাদুঘর। বাংলার লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করার উদ্দেশ্যে 1975 সালে শিল্পাচার্য জয়নুল আবেদিন এই জাদুঘরটি প্রতিষ্ঠা করেন। জাদুঘরের ভেতরে ঢুকলেই মনে হবে যেন বর্তমান সময় ছেড়ে চলে এসেছেন বহু বছর আগের কোনো গ্রাম বাংলায়। এখানে গ্রামীণ জীবনের নানা দৃশ্য, লোকজ সংস্কৃতি ও শত বছরের পুরনো অনেক নিদর্শন খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। জাদুঘরের ভেতর ঘুরে দেখা শেষ হলে চাইলে এর চারপাশের মনোরম পরিবেশও উপভোগ করতে পারেন। সবুজে ঘেরা এই জায়গাটিতে রয়েছে সুন্দর একটি লেক, একটি পাঠশালা ও কারুপল্লী। সবকিছু ঘুরে দেখে এবার আমরা বিদায় নিলাম লোক ও কারুশিল্প জাদুঘর থেকে আর রওনা দিলাম ঐতিহ্যবাহী পানাম নগরের উদ্দেশ্যে। জাদুঘর থেকে জনপ্রতি মাত্র 20 টাকা ভাড়ায় অটোতে করে খুব সহজেই আপনারা পৌঁছে যেতে পারবেন পানাম নগরে। পানাম নগরে ঢুকতে জনপ্রতি 20 টাকা করে টিকিট কাটতে হয়। টিকিট নেওয়ার পর একটু সামনে গেলেই দেখতে পাবেন একটি বইয়ের ভাস্কর্য, যেখানে ছোট করে পানাম নগরের ইতিহাস লেখা রয়েছে। তো 20 টাকা প্রবেশ মূল্য দিয়ে আমরা এখন ঢুকে পড়েছি প্রায় 400 বছরের পুরনো ঐতিহাসিক শহর পানাম নগরে। চারপাশে তাকালেই দেখা যায় সারি সারি পুরনো ভবন, যেগুলো আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এই শহরের একমাত্র রাস্তার দুই পাশে মোট 52টি ভবন রয়েছে। এর মধ্যে উত্তর পাশে 31টি আর দক্ষিণ পাশে 21টি ভবন। ভবনগুলোর নকশার মধ্যে মুঘল ও ইউরোপীয় স্থাপত্যের সুন্দর মিল খুঁজে পাওয়া যায়। লাল ইটের দেয়াল আর নানা ধরনের কারুকাজ দেখলেই বোঝা যায় একসময় এই শহর কতটা সমৃদ্ধ ছিল। আগে পূর্ব পাশে মেঘনা নদী আর পশ্চিম পাশে শীতলক্ষা নদী দিয়ে এখানে আসতো বিভিন্ন পণ্য আর ব্যবসায়িক নৌকা। প্রতিদিন নদীর ঘাটে ভিড় করত অসংখ্য নৌকা আর পুরো এলাকা থাকতো ব্যস্ততায় ভরা। একবার ভাবুন তো, যেই ঘাটে একসময় এত নৌকা ভিড়তো, আজ সেই নদীর পানি শুকিয়ে গেছে। সময়ের সাথে সাথে সবকিছুই বদলে যায়, আর এটিই তার প্রমাণ যে এই দুনিয়াতে কোনো কিছুই স্থায়ী নয়। এখন এই শহরের ভাঙা জানালা আর পুরনো দেয়ালগুলো চুপি চুপি অতীতের গল্প বলে যাচ্ছে। কেউ হয়তো এখানে বসে মসলিন কাপড় তৈরি করত, আবার কেউ ব্যস্ত থাকতো ব্যবসা বাণিজ্যে। একসময় যে শহর মানুষের কোলাহলে ভরা ছিল, আজ সেটি নীরবতায় ঘেরা। শোনা যায় সাম্প্রতিক দাঙ্গা আর সময়ের পরিবর্তনের কারণে হিন্দু ব্যবসায়ীরা একসময় এই শহর ছেড়ে চলে যান। এরপর ধীরে ধীরে পানাম নগর পরিত্যক্ত হয়ে যায়। তবে ইতিহাসবিদরা বলেন সুলতানি আমল থেকেই এখানে ব্যবসা বাণিজ্য শুরু হয়। পরে হিন্দু ব্যবসায়ীরা এই শহরকে আরো সমৃদ্ধ করে তোলেন। এরপর ব্রিটিশরাও এখানে নীলের ব্যবসা শুরু করে। আসলে 400 বছরের পুরনো একটি শহর দেখতে কেমন, সেটা এখানে না এলে বোঝা সম্ভব না। এখানকার প্রতিটি ভবনই ইতিহাসের এক একটি সাক্ষী। পানাম নগরে কিছু সময় ঘুরে আমরা রওনা দিলাম আজকের ভ্রমণের সব থেকে সুন্দর জায়গা মায়াদ্বীপের উদ্দেশ্যে। প্রথমে পানাম নগর থেকে জনপ্রতি 30 টাকা ভাড়ায় চলে আসলাম উদমগঞ্জ। এরপর সেখান থেকে আরেকটি অটোতে করে 30 টাকা ভাড়ায় আমরা চলে আসলাম আনন্দবাজার। তো আমরা এখন চলে আসলাম হচ্ছে আনন্দবাজারে। তো আনন্দবাজারের ভেতরে যেই রাস্তাটি চলে গেছে দিক দিয়ে, এই রাস্তা দিয়ে আমরা হচ্ছে এখন ঘাটের দিকে যাব। এই রাস্তা দিয়ে 2 মিনিটের মতো হাঁটলেই আমরা পৌঁছে যাব আনন্দবাজার ঘাটে। তো হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম হচ্ছে এই যে এখানে ফেরিঘাট আছে। এখান থেকে হচ্ছে ট্রলার অথবা হচ্ছে নৌকায় করে আমরা হচ্ছে মায়ার দ্বীপে যাব। তো এখান থেকে দেখাই যাচ্ছে মায়ার দ্বীপটা, কিন্তু ওখানে দেখা যাচ্ছে যে বৃষ্টি পড়তেছে। তো এখন ট্রলার বা নৌকা যেটাই আমরা পাই সেটাতে করে হচ্ছে আমরা ওই সাইডে চলে যাব। তো ফেরিঘাটের অবস্থা দেখতে পাচ্ছেন যে পানি কম থাকার কারণে হচ্ছে ফেরিঘাট অনেক নিচে। পানি বেশি থাকলে ফেরিঘাট এখানেই থাকতো। তো এখান দিয়ে নিচে নেমে তারপর এদিক দিয়ে যেতে হবে। তো খুবই রিস্কি, আর হচ্ছে পায়ে কাদা থাকলে সমস্যা হবে। এটা খুবই পিছলায়। তো এখন আমরা এই ট্রলারে করে হচ্ছে মায়ার দ্বীপের দিকে রওনা হব। তো ট্রলারের ভেতরের
ইঞ্জিনটা হচ্ছে এই জায়গায়, ওর এটা দিয়ে মনে স্টার্ট করা হয়। আর এই দিক দিয়ে হচ্ছে কন্ট্রোল করা হয় সম্ভবত। আর ও যে উপরে হচ্ছে চাচারা বসছেন, উপরে বসতেছি না, কারণ হচ্ছে আমি ভাই ট্রলারে উঠলে একটু ভয় পাই, তো আমি ভেতরেই বসবো ইনশাল্লাহ। এখান থেকে ভিউ হচ্ছে এরকম। তো অবশেষে আমাদের ট্রলার ছেড়ে দিল। জনপ্রতি মাত্র 20 টাকা ভাড়ায় আমরা ইনশাল্লাহ পৌঁছে যাব মায়াদ্বীপে। ট্রলার চালু হওয়ার পর চারপাশের নদীর সৌন্দর্য দেখে আমি সত্যি অবাক হয়ে গিয়েছিলাম। ঢাকার এত কাছেই যে এত সুন্দর একটি অভিজ্ঞতা পাওয়া যাবে, এক্সপিরিয়েন্স পাওয়া যাবে, সেটা আমি কল্পনাও করিনি। ট্রলারে যেতে যেতে একদিকে যেমন আপনারা উপভোগ করতে পারবেন মেঘনা নদীর অপূর্ব সৌন্দর্য, তেমনি শুনতে পারবেন ট্রলারের ইঞ্জিনের শব্দ আর চরের মানুষের সহজ সরল জীবনযাত্রার গল্প। তো এখন আমরা নদীর উপর দিয়ে যাচ্ছি একদম মায়াদ্বীপে। আমার পেছনে যে দ্বীপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মায়ার দ্বীপ। তো আমরা খুব কম সময়ের ভিতরেই এখানে পৌঁছে যাবো ইনশাআল্লাহ। তো আমরা আলহামদুলিল্লাহ মায়ার দ্বীপে পৌঁছে গেলাম। তো এই যে এখানে হচ্ছে কাদা, তো হাতে জুতা নিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমরা কাদা দিয়ে সামনের দিকে এগিয়ে যাব। আল্লাহ, এই হচ্ছে চরের জীবন। একটুখানি যাই, এই হচ্ছে কাদা। আল্লাহ, ওরে যাক, আলহামদুলিল্লাহ অবশেষে আমরা পৌঁছে গেলাম মায়ার দ্বীপে। অসাধারণ একটা এক্সপিরিয়েন্স ছিল। টোটাল 2টা ঘাটে মানে মানুষ নামানোর পর 3 নাম্বার ঘাটে হচ্ছে আমরা নামলাম, আর এটাই হচ্ছে মায়ার দ্বীপ। এতটা সুন্দর জায়গা, মানে আপনি এখানে না আসলে বুঝবেন না। আপনি যেহেতু ঢাকার খুবই কাছে, গাজীপুর থেকেও কাছে, আপনি অবশ্যই এখানে ঘুরে যাবেন, তাহলে বুঝতে পারবেন যে এই জায়গাটি কতটা সুন্দর। এই জায়গাটির নাম কেন মায়াদ্বীপ রাখা হয়েছে সেটা এখানে আসলেই বুঝতে পারবেন। চারপাশের প্রকৃতি, নদী আর মানুষের সহজ সরল জীবন আপনাকে সত্যি মুগ্ধ করবে। এখানে এলে খুব কাছ থেকে দেখতে পারবেন চরের মানুষের জীবনযাপন, জেলেদের জাল বোনা আর নদীর সঙ্গে মিশে থাকা তাদের প্রতিদিনের গল্প। মায়াদ্বীপের সব থেকে সুন্দর বিষয় হলো এখানে চোখে যা দেখবেন সবকিছুই আপনার ভালো লাগবেই ইনশাআল্লাহ। ঢাকার কাছেই যদি ছোট করে টাঙ্গুয়ার হাওরের মতো কোনো অনুভূতি পেতে চান, তাহলে বর্ষাকালে একবার অবশ্যই ঘুরে আসতে পারেন এই মায়াদ্বীপ থেকে। আর একটি গুরুত্বপূর্ণ তথ্য জেনে রাখা ভালো, এই দ্বীপ থেকে শেষ ট্রলার বিকাল 5টায় ছেড়ে যায়। যদি এই ট্রলার মিস করেন তাহলে আপনাকে আলাদা করে নৌকা বা ট্রলার রিজার্ভ করে ফিরতে হবে। তো আজ এখানেই শেষ করছি আমাদের আজকের ভ্রমণ গল্প। আবার দেখা হবে নতুন কোনো জায়গায় আর নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।